কলেজ থেকে পাস করেছি আর ডিরেকশনে ঢুকেছি। আমাকে যার জন্য কী হচ্ছে, রাজা মিত্র নয়নতারা করার পরে আমাকে নয়নতারা মানে খুবই যোগ্যতার সঙ্গেই করেছিলাম, পারলে দেখে নেবেন, প্রশংসাও পেয়েছিল আমার সমালোচনাতে। কিন্তু তারপরে তো আমাকে চেনে না, আমার কাজ বেড়ে গেছে। নমস্কার, আজকে আমাদের মধ্যে পেয়েছি সমীর কুণ্ডু স্যারকে। উনি শুধুমাত্র একজন ভারতবর্ষের চিত্রশিল্পী না, উনি একজন বিখ্যাত আর্ট ডিরেক্টরও, যিনি পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা হলিউডেও কাজ করেছেন। আসুন আজকে আমরা ওনার সাথে কিছুটা সময় কাটাই। নমস্কার, আমি সমীর কুণ্ডু। আমি এখন নিয়মিত ছবি আঁকি। আমার পরিচয়, আমি একজন ছবি আঁকিয়ে। আমি নিজেকে চিত্রশিল্পী বলি না, আমি ছবি আঁকিই বলি। আমি শিল্পী হতে গেলে তার অনেক কিছু দরকার, সেটা আমি হতে পেরেছি না আমি জানি না, সেটা দর্শক বলবে, মানুষ বলবে। তবে আমি আমার অতীতে একটু আগে যাই। আমার এই জায়গায় পৌঁছানোর জন্য যে আমার জার্নি, সেটা কীভাবে শুরু হয়েছিল সেটা বলি। ছোটোবেলা থেকেই আমি শিল্প অনুরাগী ছিলাম। শিল্পী হইতে কেউ জন্মায় না, শিল্প বোধ নিয়ে সে হয়তো থাকে, শিল্পীর বোধ হয়তো থাকে। সেই বোধশক্তি ছিল বলেই আমি এই শিশুবেলা থেকেই, মানে ছোটোবেলা থেকেই, কৈশোর বয়স থেকেই আমি পড়াশোনার মাঝে মধ্যেই আমি এদিক সেদিক বেরিয়ে পড়তাম। এই বাড়ির ধারে কাছে গ্রাম্য অঞ্চলে, আমি গ্রাম্য অঞ্চলেই বড় হয়েছি, তখন আমাদের এইসব অঞ্চল গ্রাম্যতাই ছিল। সেখানে পথ ঘাট, গাছপালা, রাস্তাঘাট, এইগুলো দেখতে খুব ভালো লাগতো এবং এগুলো দেখতাম, ছবিতে আঁকিবুকি করার চেষ্টা করতাম কাগজ কলমের মাধ্যমে। তারপরে বুঝলাম যে আমি বোধহয় এই জগৎই আমার সবচেয়ে শ্রেষ্ঠ জগৎ হবে। তা আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে পড়াশোনার খাতায়, অঙ্ক খাতায়, পড়াশোনার সমস্ত জিনিসপত্রে আমি ছবি এঁকে ফেলতাম। সেই সুবাদে আমি প্রাইমারি স্কুলে শিক্ষকের কাছে মারও খেয়েছি। অঙ্ক খাতায় ছবি এঁকে ফেলেছি, সে কেন ছবি এঁকেছো, অঙ্ক খাতায় দেখে ছবি আঁকার খাতা, তার জন্য মারও খেয়েছি। কিন্তু ছবি আঁকা চালিয়ে গেছি। তারপরে আস্তে আস্তে পড়াশুনো বাড়ছে, পাশাপাশি ছবি আঁকা কিন্তু চলছে। ভুল আঁকছি কি শুদ্ধ আঁকছি কেন, হ্যাঁ ছবি আঁকছি, আমার মতন করে আমি ছবি আঁকছি, লাইন টানছি, রং জোগাড় করছি, রং কিনতে পারছি না, রং বিভিন্ন এই বাড়িতে জামা কাপড়ের নীল দেওয়া, সেই নীল ওই মাটির হাড়ি ভাঙা সেই দিয়ে, মানে ওই চারা বলতো, সেই চারা দিয়ে ঘষে ঘষে রং বার করা, পুঁই মেতুলি দিয়ে লাল রং বার করা, এইসব করে ছবি এঁকেছি। আঁকার পরে আস্তে আস্তে যখন বড় হয়েছি, একটা মানে পাস দিয়েছি। একটা পাস দিতে হয় এই জন্য যে একটা পাস না করলে আর্ট কলেজে ভর্তি হওয়া যায় না। তখন বাইরের জগৎটাও ঠিকঠাক জানি না। তা আমার যারা মানে হিতাকাঙ্ক্ষী বা পাড়ার বড়রা বা যারা জানে এইসব ব্যাপারে, তারা আমাকে সৎ উপদেশ দিল যে তুই ছবি আঁকিস, চল এই কম্পিটিশনে নিয়ে যাই। কম্পিটিশনে গেছি, দেখছি সব রং আঁকার প্রচুর সরঞ্জাম, আমার কাছে কিছুই নেই। তাও আমি সেখানে প্রতিযোগিতায় ওদের সঙ্গে ছবি এঁকে আমি পুরস্কার অর্জন করেছি। আমার আবেগ দিয়ে, আমার ভাষা দিয়ে, আমার ভাব দিয়ে আমি ছবি এঁকেছি। তারপরে আস্তে আস্তে তারাই আমাকে বললো, আমার হিতাকাঙ্ক্ষী যারা আমার পাড়ার দাদারা বললো যে তুই জানিস ছবি আঁকার জন্য পড়াশোনার কলেজ আছে। তারা আমাকে উপদেশ দিল। আমি সেই কলেজগুলোতে গেলাম, দেখলাম কিভাবে ভর্তি হতে হয়, তার আগে কীভাবে চর্চা করতে হয়, চান্স পেতে গেলে সেইগুলো শুরু করলাম। করতে করতে পড়াশোনার ফাঁকে ফাঁকে সেইগুলো শুরু হলো। তারপরে এই লড়াই করার পরে আমি কলেজে চান্স পেলাম, আর্ট কলেজে চান্স পেলাম। আমার শুরু হলো ছবি আঁকার
মানে কি বলবো প্রকৃত জায়গার খুঁজে পেলাম আর কি। গভর্নমেন্ট আর্ট কলেজে আপনি না, আমি গভর্নমেন্ট আর্ট কলেজে 2 বছর পড়েছিলাম। আচ্ছা তারপরে আমার পারিবারিক কারণে আমাকে ছাড়তে হয়। ছেড়ে দেওয়ার পরে আমি ইন্ডিয়ান আর্ট কলেজে যাই 2 বছর বাদ দিয়ে, এবং সেখানে আমি প্রচুর নাম করা আমি বিজন চৌধুরীকে পেয়েছি, 30 চন্দ্রকে পেয়েছি, বিশ্বনাথ মুখার্জিকে পেয়েছি, যারা নাকি বড় বড় শিল্পী। বিশেষ করে বিজন চৌধুরী তো আমার ছবি দেখে একদিন এক্সিবিশনে সে তার হাতে আমি সেই ছবিটা ঘোষণা করলেন, সেই ঘোষণা করলেন এই ছবিটা অ্যাওয়ার্ড পাইনি, এই ছবিটা যেন অ্যাওয়ার্ড পায়। হ্যাঁ, এইভাবে সব শিল্পীদের সঙ্গে পরিচয় হলো, কাজ করছি, প্রচুর বন্ধুবান্ধব এর ভাব বিনিময়, অঙ্কন বিনিময়, কীভাবে কী করতে হয়। আর্ট কলেজে পড়ার সুবিধা হচ্ছে এটাই যে অনেকেই ঘরে বসে ছবি আঁকে, কিন্তু সেই ছবি আঁকার সঙ্গে আর্ট কলেজে তারা পড়ে, সেই ছবি আঁকার পার্থক্য এখানেই যে অনেকগুলো শিল্পী বা শিল্প অনুরাগী বা শিল্পী বন্ধুদের সঙ্গে মত বিনিময় হয়, তর্ক বিতর্ক হয়, তাতে শিক্ষাটা অনেক সমৃদ্ধ হয়। হ্যাঁ, সেটা কিন্তু যে ঘরে বসে ছবি আঁকে সেলফ পার্ট যে বলে আঁকে, তারা কিন্তু সেই জায়গাটা পায় না। সেই জায়গাটা না পেলে কোথাও একটা ফাঁক থেকে যায়। এই জন্যই আমরা বলি যে আর্ট কলেজে পড়লে তার সুবিধাটা কী। এবং তারপরে শিক্ষকদের গাইডেন্স তো আছেই, তারা যেভাবে আমাদের গাইডেন্স দেয়, যেভাবে ছবি আঁকা শেখায়, কী করে শুরু করতে হয়, তারপর কী ধাপে ধাপে এগোতে হয়, স্টিল লাইফ, ফলিয়েজ, লাইফ ড্রয়িং, কম্পোজিশন, তারপর ড্রয়িং, পেন্সিল ড্রয়িং, তারপরে গ্রাফিক্সের যে লিনো কার্ড, প্রথম ধাপ যেটা গ্রাফিক্সের সেই লিনো কার্ড, এইগুলো কিন্তু শিক্ষকরাই শেখায়। স্যার, এখনকার দিনে আমরা যে অ্যাপ্লাইড আর্টের ব্যাপারটা বলি, বিভিন্ন আমরা প্রদর্শনীতে যাই, ইন্ডিয়ান আর্ট কলেজেও যাই, গভর্নমেন্ট আর্ট কলেজেও যাই, কমার্শিয়াল যে পেন্টিংটা মানে অ্যাপ্লাইড যে পেন্টিংয়ের ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের সময়তেও ছিল ব্যাপারটা। অবশ্যই ছিল, এবং সেখানে আমরা দেখতাম যে প্রায় আমরা যখন অ্যাডমিশন নিই, অ্যাডমিশনের পরে 2 বছর, তখন 5 বছরের কোর্স ছিল। এখন যখন 4 বছর হয়ে গেছে, তখন 5 বছরের কোর্স ছিল। 2 বছর ছিল প্রিপারেটরি কোর্স। আচ্ছা, সেখানে সব করতে হতো, ফাইন আর্টস, স্টাডি কাজ, কমার্শিয়াল, স্কাল্পচার, সবই করতে হতো 2 বছরে। 2 বছরের পর থেকে ভাগ কে ফাইন আর্টসে যাবে, কে কমার্স মানে অ্যাপ্লাইড আর্টে যাবে, কে স্কাল্পচারে যাবে। সুতরাং আর কমার্শিয়াল তো থাকতেই হবে। বিজ্ঞাপনের জগৎ এখন যেমন বিজ্ঞাপনটা অনেক মানে কী বলবো মানে ছড়িয়ে গেছে, বিভিন্ন মাধ্যম এসে গেছে, তখন তো বিজ্ঞাপন মানেই হচ্ছে পোস্টার, কি বলবো রিফ্লেক্ট, এইগুলো দিয়ে আমরা আর্টিস্টরা বেশি কাজ করতো। ইলাস্ট্রেশন, তারপরে ম্যাগাজিন কভার, এইগুলোতেই তখন ডিমান্ড ছিল, এখনো ডিমান্ড আছে, তার প্রক্রিয়া পাল্টেছে, সেই জন্য তার শিক্ষার ধরনও পাল্টেছে। তারপরে এইগুলো করতে করতে আমার ভর্তিও করেছি, কিছু নিদর্শন আছে। আমি কলেজে শিখেছি বলে এগুলো করতে পেরেছি, পরে ভবিষ্যতে কলেজ লাইফেও এগুলো শিখেছি, এগুলোও করেছি। তারপরে আস্তে আস্তে স্যার একটু বলছি, আপনার বাবাও তো মূর্তি করতেন, তো বাবা কি করতেন? বাবা সেভাবে কোনো কলেজে পড়েনি, পোশাকের শিক্ষা অর্জন করেনি। সে নিজের মনে বানাতেন, কিছু ছবিও টানতেন, আমি দেখতাম। আচ্ছা, আমি বাবার কনিষ্ঠতম সন্তান, বাবা মায়ের কিছুটা পেয়েছেন বাবার ইয়েটা, তখন দেখতাম যে আমি সবচেয়ে বেশি মায়ের থেকে। আচ্ছা, আমার মা সূচি শিল্পে একদম দক্ষ ছিলেন। আচ্ছা, এত ভালো কাঁথা সেলাই করতেন। কাঁথা সেলাই মানে বাচ্চাদের কাঁথা, বড় বড় কাঁথা, এবং নকশা, যেই কাঁথা নকশি কাঁথা, যেই কাঁথা এখন নিয়ে মানুষ ব্যবহার করে, কাঁথা যে শাড়ি, কাঁথা কাঁথা যে এখন বিখ্যাত, সেইটা উনি আমার কাছে আছে 2-1 কপি এখনো। আমরা গায়ে দিয়ে ঘুমোতাম, সেই কাঁথা নকশা করা কাঁথা, এবং সুন্দর ভালো আলপনা দিতেন। হ্যাঁ, এবং যে কোনো কাজ পরিপাটির সঙ্গে করতেন, তার একটা শিল্প বলছি। সেই শিল্পবোধ না থাকলে আমি পেতাম না, সেই জিনটা একটা ব্যাপার, সেই জিনটাই আমি পেয়েছি। বাবার তো কিছুটা ছিল, কিন্তু মার মধ্যে সাংঘাতিক শিল্পবোধ ছিল। হ্যাঁ, কীভাবে শাড়িটা সুন্দর করে করতে হবে, কীভাবে ভাতের চালাটা সামনে দিতে হবে, এই পরিপাটি ব্যাপারগুলো, এগুলো শিল্পবোধ।
ঘরে আমি কোন বিছনার চাদরটা পাতলে কোন পর্দাটা লাগাবো, এটা তো শিল্প বল। ঠিক। ছবি আঁকতে যেমন তৈরি হয়, অনেকের নিজের থেকেই বোধটা আসে, সেটা আমার মা মধ্যে ছিল, যার জন্য সেখান থেকে আমি পেয়েছি আমার মনে। তারপরে যাই হোক, আর্ট কলেজ পাস করলেন। আর্ট কলেজ পাস করলাম। তখন এই আর্ট কলেজ থেকে পাস করার পরই একটা গ্যাপ তৈরি হয়। কী করবো, ছবি আঁকবো নাকি ছবি আঁকার জগতে চাকরি খুঁজবো? চাকরি পাওয়া তো খুব মুশকিল। এখন তো অ্যাপ্লাইড আর্টস যারা পাস করে তারা পত্র পত্রিকায়, খবরের কাগজে, এজেন্সিতে চাকরি, এজেন্সিতে চাকরি পেয়ে যায়, কিন্তু আমাদের নিয়ে থাকা মুশকিল। পেন্টিং, আপনি পেন্টিংয়ে ছিলেন? পেন্টিংয়ে ছিলাম, আমি ফাইন আর্টসে ছিলাম। তা সত্ত্বেও আমি আর্ট কলেজে পড়তে পড়তে, আমি যখন ফিফথ ইয়ারে পড়ি, ফিফথ ইয়ারে আমি ঘরোয়া পত্রিকাটা পত্রিকা ছিল, আচ্ছা, যেটা এখন আনন্দলোক। তার ঘরে ঘরে ঘরোয়া থাকতে হবে, ওইটা বিনোদন করতে। আনন্দলোকের আগে নাম ছিল এইটা? না না, আনন্দলোক তো আনন্দ পাবলিশারের। আচ্ছা, ঘরোয়া পত্রিকা ছিল, বিনোদন পত্রিকা, ইকুইভ্যালেন্ট টু আনন্দ। আচ্ছা, সেটা ইলাস্ট্রেটর আমি ছিলাম। বাহ, আমি অনেকগুলো ইলাস্ট্রেশন করেছি, আমাদের সেই বইগুলো আছে। ওই করতাম, আর টিউশন করতাম। এই করতে করতে, টিউশন করতে করতে এইসব, তার মধ্যে ছবি এঁকেছি। ছবি এঁকে একটা প্রদর্শনী করে ফেলেছি, একা নয়। আচ্ছা, একেবারে সমর্থ নেই। একাডেমি অফ ফাইন আর্টসের আমরা 5 জন বন্ধু মিলে, আমার ক্লাসের 4 জন, একজন জুনিয়র মিলে আমরা প্রদর্শনী ফিফথ যখন পড়ি তখন প্রদর্শনী করছি। সেরকম সময় প্রদর্শনী যখন করছি, আমি একজন শিল্পীর কথা বলবো। একজন শিল্পী, বিখ্যাত শিল্পী এবং বরিষ্ঠতম শিল্পী আমার কাছে, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, প্রকাশ কর্মকার। আচ্ছা, প্রকাশ কর্মকার উনি প্রদর্শনী দেখতে এসেছি। তা আমি মহাভারতের একটা অনেকগুলো 5টা ছবি দেখেছিলাম। তার আগে হ্যাঁ, ওই সময় ওই প্রদর্শনীতে 5টা ছবি আমি দিয়েছি, সবই 4 ফুট বাই 5 ফুট এবং অয়েলে করা। তখন অ্যাক্রিলিক চালু হয়, সেইভাবে চালু হয়, মানুষ ব্যবহার করতেন। এখন তো অ্যাক্রিলিকের প্রচুর। তখন মেনলি শিল্পীরা কি ধরনের মিডিয়ামটা বেশি ইউজ করে? অয়েলটাই বেশি, অয়েল, পেন্সিল, এইটাই বেশি ব্যবহার করতো। তা তখন প্যাস্টেল সবাই ঢুকছে। আচ্ছা, প্যাস্টেল বলছি, সরি, অ্যাক্রিলিক কালার। আমি অয়েলটা যখন অয়েলেই করছি, অয়েলে আমি 5টা ছবি করেছি। তার মধ্যে একটা সাবজেক্ট আছে দ্রৌপদীর বস্ত্র, হ্যাঁ, আর একটা আছে বিশ্ব সরসজ্জায় আমি অন্যভাবে দেখিয়েছি। তো বিশ্বের ছবিটা, দ্রৌপদী বস্ত্র 4 ফুট বাই 5 ফুট এখনো আমার আছে, নিচে আছে, সময় দেখাবো। নিচে আর 4 ফুট বাই 5 ফুট ছবিটা আমি সামনে দাঁড়িয়ে করেছি। দাঁড়িয়ে করে বলছি এই ছবিটা কে এঁকেছে? তা আমাকে যথারীতি বন্ধুরা বললো যে আমাদের বন্ধু এঁকেছে। আমি বললাম হ্যাঁ স্যার বলুন। আমি তাদেরকে প্রণাম করলাম। আমি জানি উনি প্রকাশ কর্মকার, উনি তখন মধ্যবাবু। তখন আমি বলছি এটা 86 হবে। তারপরে বলে আমি ছবিটা দেখবেন, আমি যাওয়ার সময় দেখাবো। আমি গান দেখি দ্রৌপদীর বস্ত্র, এই বস্ত্রায়নে আমি দেখাচ্ছি একটা মঞ্চে, যেমন ওর বস্ত্রায়ন হচ্ছে দ্রৌপদী, পাশে গান্ধারীকে আমি রূপ দেখিয়েছি। গান্ধারী তখন রাজমাতা, হ্যাঁ, শতপুত্রের জননী, ধৃতরাষ্ট্রের যারা, তাকে আমি রূপ দেখিয়েছি। তার শতপুত্র ওখানে রয়েছে। তখন বলছি তোমার তো অত্যাধিক সাহস, তুমি সেকে গান্ধারীকে নূর দেখেছি, চোখটা বেঁধে দিয়েছি, ওই গান্ধারী বয়ে যাচ্ছে। আমি তখন ব্যাখ্যা দিলাম কেন দিয়েছি। ব্যাখ্যা দেওয়ার পরে উনি আমার ঠিকঠাক থাকতে বললেন, যেমন তুমি কম্পোজিশন করলে তেমন ভেবেছো, হ্যাঁ, তোমার সাহস আছে, লেগে থাকো। এই বাক্যটা শোনার পরে আমি কিন্তু অনেক ইন্সপায়ার হয়েছিলাম, অনুপ্রাণিত হয়ে আমি কিন্তু যে আমি ছবি আঁকবো। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম, মানে ছবি তো আপনি আঁকতেনি, হ্যাঁ, কিন্তু পেন্টিংই থাকবে, ছবি চালিয়ে যাবো, মানে পেন্টিংই থাকবে, মানে কমার্শিয়ালে যাবে না। ছবি আমি আঁকতামই, কিন্তু ছবি তখনও দোদুল্যমান অবস্থায় ছিল। ওই সময় যা হয় যে না, আমি ছবি আঁকবো। আচ্ছা, ওই ওনার কথা বলতে আমি অনুপ্রাণিত। তখন ছবি আঁকছি। এরপরে সময় হচ্ছে একক করবো, এই সময় হঠাৎ একজন অনাত্মীয় আমার বাড়িতে এসে হঠাৎ এসে বললো, আমাদের না
একটা তখন একমাত্র দূরদর্শন হচ্ছে চ্যানেল, আর কোনো চ্যানেল ছিল না। আমাদের না একটা দূরদর্শনের সিরিয়াল চলছে 1 এপিসোডে, মানে এক এক সপ্তাহে একদিন করে একটা করে এপিসোড, 13টা এপিসোডের গল্প। তখন তো রিস্ক ছিল, এখন তো অনেক হয়ে গেছে, অনেক চ্যানেল হয়ে গেছে, নতুন দূরদর্শনই দেখ। তখন তো মনে হয় সাদা কালো, আপনি যে সময় কত সাদা কালো ছিল। পঙ্কজ সাহা ছিলেন তখন। পঙ্কজ সাহা দূরদর্শনের চাকরি। হ্যাঁ, আমরা দূরদর্শনের চ্যানেলের জন্য কাজটা হচ্ছে, বিশাল এসে করছেন। রঙিন কাজ শুরু হয়ে গেছে, কিন্তু দূরদর্শনে ওইটাই ব্ল্যাক আর হোয়াইটে করছে। তো আমাকে বললো যে তুই আমাদের একটা আমাদের যে ডিরেকশন করতো সে হঠাৎ পালিয়ে গেছে, দেখতে পাচ্ছি। তুই কি আমাদের একটা ছবি একটা এপিসোড, একটা জন্য একটা গল্প, তুই কি আমাকে করে দিবি, আমাদের ডিরেকশনটা করে দিবি? আমি বললাম যে আমি তো ডিরেকশন কেউ জানি না, ছবি আছে, চল বুঝিয়ে দেবো। আমাকে ডিরেক্টর বাড়িতে নিয়ে গেল, হিন্দুস্তান পার্কে ডিরেক্টর বাড়ি গেলাম। ডিরেক্টর পুরো একবারই লোক, সে বিখ্যাত ক্যামেরাম্যান রমেশ, সে বিনাল ক্যামেরাম্যান এখন আছেন, উনি পুনে ছিলেন, খুব দক্ষ, সে ডিরেকশন দিচ্ছে। আমাকে বললো যে আমাদের একটা গল্প আছে, আপনাদের সেটটা তাকে বাড়ি দিয়ে দেওয়া হবে, আপনি আমাকে এই ভাবনায় এক সেটটা সাজিয়ে দেবেন। তারপরে আমি সেটটা, আমাকে একটা বাড়ি দেওয়া হলো বৈষ্ণবঘাট অঞ্চলে, 3 রুমটা। আমি সেখানে ওই গল্প অনুযায়ী, গল্পের স্ট্যাটাস অনুযায়ী আমি সেই বাড়িটাকে মধ্যবিত্ত একটা স্ট্যাটাস আমি সাজিয়ে দিলাম। সাজিয়ে দিতে হবে, শুটিং শুরু হয়ে গেছে। এবার শুটিং শুরু হয়ে যাওয়ার পরে আমি তো নিয়মকানুন কিছু জানি না, শুটিং শুরু হয়েছে। এবার প্রথম শটের পরেই সবাই কী করে, ওকে হয়ে গেলে হাত থেকে যায়, ওকে ওকে শট। আমি শুধু হাত থেকে দিই আর বলেছি যে শটটা ওকে হয়, এইটাই আমার ব্যাস। এই মায়ের তো সেই মাস টেকনিশিয়ানটা বাবু যত বলে পরিদর্শক চলে, বলে তার শতগুণ। আমি কোথায় তুই কেন এইসব বলতে গেলি, হ্যাঁ শত আমি সবাই ওকে বলে দিচ্ছি, ক্যামেরাম্যান ডিরেক্টর তাদের উপর আমি ওকে হয়নি। তখন তখন করছি, তখন সাউন্ডই করছি যে এরা সব বিখ্যাত, তখন দূরদর্শন হয়েছে তো, ওই সব লোকগুলো এই ইউনিটে রয়েছে, তার সব দূরদর্শন তৈরি করেছে, সব ভিডিও জগতের দিক পারলো। সত্যেন্দ্র বামন্ত্রী, অনিরুদ্ধ রায়, শঙ্কর বা এইসব লোকজন, অভিজিৎ দাসগুপ্ত, এসব রয়েছে। আমি তখন সাউন্ডে বলছি, ওখানে বারবার বলছি দেখি না কি বলেছে। তারপরে উনি ইয়ান করলেন, শর্ট করলেন, শর্ট করার পরে আমি 2 টাকা আমার দেখলাম ঘুরিতে, তখন 10:30 বাজে। হ্যাঁ, আমাদের ঘটনাটা এই সময় যে শ্যুটটা হচ্ছিল সেই ঘটনাটা হচ্ছে 4:30। হ্যাঁ, আমি তো স্ক্রিপ্টটা ভালো করে পড়েছি। আমি বললাম যে ঘটনাটা বিকেলে বন্ধুর বাড়িতে, বন্ধু চাকরি এসছে, কারখানা লকাও, ওয়াইফ গেছে চাকরি করে, এই বাড়িতে এসছে, তার ছেলে হস্টেল মানে বোর্ডিংয়ে থাকে, সেটা যে সেটটা সাজানো হয়েছে। আর বন্ধুর বাড়িতে বন্ধু চাকরি এসছে, কলিগের বাড়িতে কলিগ চাকরি এসছে। তার বলছি 4:30 বাজে, 10:30 বাজে। আবার গল্প তো এখানে ঘটনা তো 4:30। হ্যাঁ, চুপ হয়ে গিয়ে আবার ঘড়ি কাটা ঠিক করে আবার শট হয়, শুটিং চলছে। আমি আর ওই ধারে কাছে দুপুরে খেতেও আসি, হ্যাঁ আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, আমি যাবো না এসব। আমাদের মুখটা আমার লাগছে, কারণ আমি ছবি আঁকার লোক, হ্যাঁ ততক্ষণ বাইরে থেকে ছবি আঁকি। তারপরে যে করে শুটিং, ওই দিনের শুটিংয়ের শেষে তখন ডিরেক্টরের গাড়ি ছিল না, বাইক ছিল, সে বাইক নিয়ে দাঁড়িয়ে বললো, যে আমাকে নিয়ে গেছিলো তাকে বললো যে উনি কোথায়, সোনাবাবু কোথায়, ওনাকে ডাকা। আমি সারাদিন তো দেখলাম না ওনাকে, আমার লোকজনরা সব ছিল, আমি দিয়ে দাঁড়ালাম, বললো সোনাবাবু আমাদের আরও 9টা গল্প আছে, আপনি করবেন। না আমি তো আসলে কিচ্ছু, আপনার চোখ আছে, আপনার কান আছে, হ্যাঁ আপনার হবে, আপনার হবে, আপনি থাকবেন। সেই 9টা কিন্তু রইলাম। তারপরে আস্তে আস্তে ওইখান থেকে আস্তে আস্তে লোকজন জেনে গেছে, সমীর বন্ধুর একজন আর ডিরেক্টর এসছে,
তার ভালো কাজ করার ক্ষমতা আছে। তারপর আমিও দেখলাম টিভি পর্দায় বড় বড় করে নাম শিল্প নিচ্ছে সোনা সমীর কুণ্ডু, সেটা ভালো লাগে। আমারও ভালো, হ্যাঁ। আমারও ভালো লাগলো। তারপরে এক এক করে তারপরে রাজা মিত্রের ছবি, আচ্ছা রাজা মিত্র ডেকে পাঠালো, এই মাধ্যমে খবর পেয়েছে আচ্ছা। উনি আর্ট কলেজের ছেলে, শিল্প বোর্ড আছে, আর নয়নতারা, রাজা মিত্র নয়নতারা, আচ্ছা। সেই নয়নতারা আমি আর্ট ডিরেকশন করি। তখন তো উনি প্রখ্যাত হ্যাঁ, ডিরেক্টর, তখন দূরদর্শনে খুব নাম। দূরদর্শন আমি তখন একটি জীবন করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। সেটাই রাজা বিশাল না। সেকেন্ড ছবি হচ্ছে নয়নতারা, সেই নয়নতারা আমি আর্ট ডিরেকশন করি। সেই যে শুরু, একের পর এক মানে বাণিজ্যিক ছবি, আমি বাণিজ্যিক ছবি বলবো না, ব্যাট্রেন বলছিলেন বলি, যেগুলো খারাপ খারাপ, যেগুলো ভালো ভালো। হ্যাঁ, সে খারাপ বাণিজ্যিক ছবিও ভালো হতে পারে, আবার যেটা আমরা বলি আর্ট ফিল্ম, সেটাও ভালো হতে পারে, সেটাও পয়সা অর্জন করতে পারে। সুতরাং সব এক এক করে তখন পরপর ডিরেক্টরদের নাম বলছি আমি, এই রাজা মিত্র, রাজা সেন, ফসল প্রসাদ নায়ক, বম্বের বাপ্পা দা মানে রবীন্দ্র সেন, আশিস সেনের ছেলে, আচ্ছা আচ্ছা। তারপরে ভবনাথ চক্রবর্তী, স্বপন সাহা, সুজিত গুরু, অপর্ণা সেন, হ্যাঁ, এরকম বহু সব মোটামুটি টলিউডের সব বিখ্যাত পরিচালকদের কাজই আমি করেছি। টোটাল 125টা আমি সব পূর্ণদৈর্ঘ্যের ছবি করেছি, টেলিফিল্ম বাদ দিয়ে। টেলিফিল্ম আছে প্রায় 150 থেকে 150-র ওপরে। তারপরে পরবর্তীতে কৌশিক গাঙ্গুলি এলেন, তার দুটো ছবি করেছি, ওয়ারিশ আর শূন্য, ওয়ারিশের ছবি আমি অভিনয় করেছি। তারপরে এছাড়া তো স্যার আপনি হলিউডও বলছি আমি, এরপরে বম্বে থেকে ডাক আসবে, আফতার ফিল্ম, সেলিম সাহেব বললেন আমার, উনি আগে বাংলা ছবি করলেন, অনুপ সেনগুপ্ত অনেকগুলো ছবি আমি করেছি। তারপরে হঠাৎ হিন্দি ছবি নিয়ে আসলেন মৃত্যু বলে, সেটার কাজ আমাকে করতে হলো। তারপরে চেন্নাই থেকে ছবি এলো, দুখানা পরপর ছবি, আপাবিল মেসাই বলে একটা তামিল ছবি, ওটা বাংলায় বলে বাবার বই, ওই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে এলো হলিউড থেকে গান, হলিউড থেকে টিম আসলো যে কলকাতায় শুটিং করলো, সাবজেক্টটা কলকাতা, আমি টিমটাও হলিউডে, হলিউডে এটা দেখলাম, ডিরেকশন ছিলেন টু দ্য সিটি, হলিউডের ছবি করলাম। হলিউডের ছবি করতে গিয়ে দেখলাম যে কীভাবে নিখুঁতভাবে ছবি ডিরেকশন দিতে হয়, কীভাবে আর্ট ডিরেকশন করতে হয়, মানে আর্ট ডিরেকশনের মানে মাত্রাটা কোথায় ওরা ব্যবহার করে। একটা নোটবুক, সামান্য একটা নোটবুক, দুটো ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে গার্বেজে যারা ময়লা পোড়ায়, গার্বেজ থেকে যারা কালেকশন করে, সেই তাদের একটা তারা নিয়ে বিক্রি করে একটা জায়গায়। সেই ভদ্রলোক যে একটা নোটবুক ব্যবহার করে, কত টাকার জিনিস নিলাম বিতরণ, সেই নোটবুকের যে ওয়েদার, সেই ওয়েদারিং দেখার জন্য ওরা দুটো লোক আমার সঙ্গে লেগে রয়েছে, যে ওয়েদারিং ঠিক আছে। আমি করে যাচ্ছি ওয়েদারিং, আমার সহকারী যে ছিল সেও করে যাচ্ছে, কিন্তু ওরা দেখে বললো যে হ্যাঁ এবার ওয়েদারিং ঠিক আছে। তারপরে কতটা যত্ন নিয়ে ওরা ছবি করে, এইটা স্যার আমি বলছি স্যার, এই পয়সার সাথে কি এটা রিলেটেড? কারণ আমি শুনেছি হলিউডের সিনেমা প্রচুর পরিমাণ পয়সা ঢালা হয়, যে যাতে নিখুঁত ব্যাপারটা হয়। আমাদের এই দেশে অতটা পয়সা ঢালা হয় না বলে মনে হয়। এই নিখুঁতের ব্যাপারটা সব ক্ষেত্রে সত্যি, সব ক্ষেত্রে সত্যি। তাহলে সেটাই সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের টলিউড। টলিউডের কি পয়সা আছে, টলিউডে কিন্তু ভারতবর্ষের মধ্যে বারবার পুরস্কার নিয়ে আসে। আমি এটা উচ্চকণ্ঠে বলতে পারি, সেই 37 থেকে আরম্ভ করে এখনো কিন্তু আমাদের ডিরেক্টরেই বারবার পুরস্কার হয়, এবং এখান থেকে বড় বড় ডিরেক্টররা জন্ম নিয়েছে। আমি কাউকে ছোট করে বলছি না, বম্বের তো প্রচুর পয়সা, কিন্তু এই যে যত্ন নিয়ে এবং সিনেমার ভাষাটা যদি ঠিকঠাক করে করা যায়, তবে ছবি ভালো করা যায়। হলিউডের ব্যাপারটা কি, হলিউড তো ইন্টারন্যাশনাল মার্কেট, তাদের পয়সা প্রচুর আছে, তারা একটা শুটিং একদিনে যেটা হওয়ার কথা সেটা তারা 3 দিন লাগাতে পারে, সেই পয়সার ক্ষমতা তাদের আছে, মানে বেস্ট আউটপুটটা পাওয়ার জন্য করতে পারে। কিন্তু আমাদের টলিউড তো তা পারবে না, প্রডিউসার পারমিট করবে না, কিন্তু সেই স্বল্প সময়ে স্বল্প
সরঞ্জামে যে ছবি তারা উপহার দেয়, এথিক্স দিয়ে, সংবেদনশীলতা দিয়ে, তাদের ভাবনা দিয়ে, সেটা তো মানুষের ইতিহাস। স্যার, আপনি যখন আর্ট ডিরেকশনে আসলেন তখন তো আর্ট ডিরেকশন ফিল্ডে আপনি নতুন, আপনি আপনার পেন্টিং এর যে শিল্পবোধ সেটা দিয়ে আপনি দেখছেন যে কিভাবে কি করা যায়। এইটা কিভাবে আপনি কাজ করতে করতেই শিখলেন, নাকি অন্যান্য আর্ট ডিরেক্টরদের সাথে ভাব বিনিময় করে কিছুটা শিখলেন? না, এটা একটা খুব ভালো প্রশ্ন আমার কাছে, আমরা এড়িয়ে যেতাম না হলে। মুশকিল হচ্ছে আমাদের একটা পদ্ধতি আছে, আর ডিপার্টমেন্টের কাজ করার পদ্ধতি আছে। অবজারভার থাকতে হয়, আগে দেখতে হয় সব ডিপার্টমেন্টে, শুধু আর্ট ডিপার্টমেন্টে। ক্যামেরা তো আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অবজারভার থাকে। কারণ ফিল্মটা এমন একটা টেকনিক্যাল ঝামেলা থাকে যেগুলো না শিখলে পারা যায়। আর্ট ডিরেকশনও তাই আছে, অবজারভার আছে, অবজারভার থেকে তারপরে অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর হয়। অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর হওয়ার পরে সে যখন বোঝে যে আমি পারবো, তখন সে আর্ট ডিরেক্টরের নাম দেবে, তখন সে পার্টি করে আর্ট ডিরেকশন দেয়। আমি কোনোটাই না, আমি আর্ট কলেজ থেকে পাস করেছি, আর্ট ডিরেকশনে ঢুকেছি, আমাকে কেউ চেনে না। অ্যাসিস্ট্যান্ট থাকলে কি হয়, চিনে যায়, এর অ্যাসিস্ট্যান্ট ছিল, সেটা এখন আর্ট ডিরেক্টর করে। আমাকে যার জন্য কী হচ্ছে, রাজা মিত্র নয়নতারা করার পরে আমাকে আমি নয়নতারা মানে খুবই যোগ্যতার সঙ্গেই করেছিলাম। পারলে দেখে নেবেন, প্রশংসাও পেয়েছিল আমার সমালোচনাতে। কিন্তু তারপরে কেউ আমাকে চেনে না, কাজ করে আমার কাজ বেড়ে গেছে। আমি শুধু স্টুডিওতে ঘুরে বেড়াতাম, আমি কাউকে চিনিও, আমিও তো কাউকে চিনি না। কে কার্তিক বোস, কে সূর্য চ্যাটার্জি, কে অশোক বোস, হ্যাঁ তখন বৈষ্ণবগুপ্ত শেষ দিকে টাকায়, হ্যাঁ কে প্রসাদ মিত্র, কিন্তু কাউকে চিনি না। কিন্তু আমি গিয়ে সেগুলো দেখতাম, কিন্তু তারপরে আমার ধারণা হতো আস্তে আস্তে। আর যেহেতু আমি একজন, আমার বোধ শক্তি আছে, আমি আর্ট কলেজ থেকে পাস করা, আমার কালার সেন্স আছে, আমার কম্পোজিশন সেন্স আছে, কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা আমি জানি। কিন্তু টেকনিশিয়ানরা সেই ব্যাপারে আমাদের মানে সহযোগিতা করতে। তারপরে আমি আস্তে আস্তে বড় বড় ফিল্ম শুরু করলাম। এরপর একের পর এক ছবি বললাম, যে স্বনামধন্য ডিরেক্টরদের নাম বললাম, সেই বড় বড় সেট এখানে হায়দ্রাবাদে না হলো 20 থেকে 22 বার গেছি, কারণ ফিল্ম সিটিটাকে ব্যবহার করতে পারছি। নীতিশ রায় অসামান্য একটা ইন্ডাস্ট্রি করেছে, মানে ফিল্ম সিটি করেছে। এখন ব্যাপারটা কি, এখন একটাই মুশকিল, ওটা বহু ব্যবহৃত হয়। হ্যাঁ, এখন সবাই চেনা হয়ে গেছে, চেনা হয়ে গেছে। কিন্তু আমি ওই সময় যখন যেতাম, আমি প্রচুর ছবি ওখানে শুরু করেছি, যেমন মিট্রি করেছি, টাইগার করেছি, তারপরে কী বলে প্রচুর সংঘর্ষ, কী ছবি, অনেক ছবি ওখানে করেছি, উঠেছি। মানে কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু বড় বড় সেট এখানেই তৈরি হয়েছে। স্যার, আপনার সময় মানে আপনি যেরকম আর্ট ডিরেকশন করেছেন, আপনারও কারো কাজ সমকালীন আর্ট ডিরেক্টরদের কাজ থেকে খুব ভালো লেগেছে সেরকম? আমার সমসাময়িক আমি বলছি, আমার সমসাময়িক একটু, উনি আমার থেকে আর্ট কলেজের সিনিয়র, বয়সেও সিনিয়র, কিন্তু উনিও দেরিতে এসছেন লাইনে। সে হচ্ছে স্বনামধন্য গৌতম বোস। গৌতম বোস বাটার আর্ট ডিরেক্টর ছিল, কমার্শিয়াল। তা উনি দেরিতে এসছেন, মানে আমি যখন ঢুকেছি তার থেকে হয়তো 6-7 মাস আগে ঢুকেছেন। উনিও কাউ সহকারী ছিলেন। তা ওনার কাজ আমার ভালো লাগতো। আর বলছে রূপচাঁদ কুন্ডু, সে আমার সমস্যা নেই। রূপচাঁদ কুন্ডুর কাজও ভালো লাগতো, তবে সে বেশি কাজ করেনি। আর ওইদিকে তো যারা আমার সিনিয়র ছিল, কার্তিক বোস, অশোক বোস, এদের কাজ আমার খুব ভালো লাগতো। এদের সহকারে আমি কারোই ছিলাম না, আমি নিজেই প্রথম থেকেই শিল্পনির্দেশনা করে আসছি। কিন্তু এদেরকে আমি মানে কী বলবো, এদের কাজ ভালো দেখতাম, এদের কাজ তারাও আমাকে খুব ভালোবাসত। পরে যখন আমি আস্তে আস্তে আমার সম্বন্ধে জানবো, তারা আমাকে খুব স্নেহ করতেন। এবং পারলে আমার এমনও মনে আছে, কার্তিক বোস তখন মানে প্রচুর কাজ, তার নাম করার ডিরেক্টর, সেই কার্তিক বোস কাজ করতে তুলতে পারছে না, এত কাজ কাউকে দেয়নি, অনেক ওনার সহকারীদেরও দেয়নি। ওই সময়কে কাজ আমাকে কাজ করছে, এই কাজটা তুমি করবে, তুমি করো, কারণ নিজের কাজ তো অন্য কাউকে ভরসা পায় না দিতে। ঠিক, এরকমভাবেই এতদিন চালিয়ে এসেছি। এখন আমি
খুব একটা ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করি না। স্যার, আগেকার দিনে যে আর্ট ডিরেকশন আর এখনকার সিনেমাগুলো তো আপনি দেখেন নিশ্চয়ই, তো কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? এটা তো পার্থক্য হচ্ছে প্রযুক্তিগত পার্থক্য। মানে আগে